আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 2 ঘন্টা ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধের দ্রুত যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার বিষয়ে আলোচনা করেছেন। 3 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির মধ্যে সরাসরি একটি আলোচনা করার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়া আসলে হামলা চালালো। পুতিন যাবেন, জেলেনস্কি যাবেন, তারা যাবেন। পুতিন অবশ্য যাওয়া, অন্য দেশে তিনি যাবেন এটা আশা করা মুশকিল। কারণ হচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি জানতেন যে এই মিটিং এ মানে পুতিন রাজি হয়ে যাবেন আর তিনি তাদেরকে একদম প্রচন্ড চাপ দেবেন, সেটা হয়নি। ট্রাম্প কতটা কি করবেন, উনি অনেকটা করতে পারেন, কিন্তু কতটা কি করবেন এটা বলা খুব মুশকিল। ট্রাম্পের কাছ থেকে, পুতিনের কাছ থেকে খুব বেশি কনসেশন পাওয়া যাবে এটা আমি মনে করি না। গত 20 বছরের উপরে পুতিনকে যেভাবে দেখেছি তাতে আমার মনে হয় না যে তিনি নমনীয় হবেন। তিনি ওই মানে জায়গা ছেড়ে চলে আসবেন। আজকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে 2 ঘন্টা ফোন আলাপের পর ইউক্রেন যুদ্ধের দ্রুত যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার বিষয়ে আলোচনা করেছেন। ট্রাম্প এই কথা বলছেন। আর এদিকে আমরা দেখলাম যে 3 বছরের মধ্যে প্রথমবারের মতো রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধির মধ্যে সরাসরি একটি আলোচনা করার কয়েক ঘন্টার মধ্যেই রাশিয়া আসলে হামলা চালালো। রাশিয়া কখনো নিজেদের জায়গাটা স্পষ্ট করতে চায় না, এক ধরনের অস্পষ্টতা তারা রাখে। এটা কি তাদের চাপ প্রয়োগের সুবিধাজনক কৌশল বলে আপনার মনে হয়, কিংবা যে শান্তির কথা আমরা বলছি, যুদ্ধবিরতির কথা আমরা বলছি, আপনি আসলে কতটা আশাবাদী? আমি এখন মানে আশাবাদী না, এটা আরো সময় নেই। একটা সেন্টেন্স আগের বিষয়ে যুক্ত করি। এখন এই অভিযোগ পর্যন্ত উঠছে যে তিনি সহানুভূতি অর্জনের জন্য অরিজিনাল সিন বইটা বের হওয়ার পরে তার সম্পর্কে অত্যন্ত বিরূপ সমালোচনা হচ্ছে দেশব্যাপী। সেটার থেকে বাঁচার জন্য তড়িঘড়ি করে তার স্বাস্থ্যের খবরটা পাবলিকলি অ্যানাউন্স করেন, এর আগে ঢেকে রেখেছেন। যাই হোক, এখন ঘটনা হলো কয়েকদিন আগে শনিবারে আপনি উল্লেখ করেছেন ইস্তাম্বুলে তার তুর্কি ইস্তাম্বুলে একটা মিটিং হয়েছে দুই পক্ষের। অরিজিনালি ধারণা করা হচ্ছিল মানে পুতিন যাবেন, জেলেনস্কি যাবেন, তারা যাবেন। পুতিন অবশ্য যাওয়া, অন্য দেশে তিনি যাবেন এটা আশা করা মুশকিল। কারণ হচ্ছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা আছে। তিনি অত্যন্ত নিশ্চিত না হলে বেলারুসে হতে যাবেন এই ধরনের, কিন্তু তুর্কি যেতে তিনি যাবেন এটা ভরসা করা মুশকিল। একটা 2 নম্বর হচ্ছে এতদিন বলা হচ্ছিল, কয়েকদিন আগেও ভাইস প্রেসিডেন্ট জেন্স বলেছেন, সেক্রেটারি অফ স্টেট দেশের পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেছেন যে প্রেসিডেন্ট 2জন নেতা ডাইরেক্টলি ইনভলভ না হলে এটার সমাধান হচ্ছে না। তো ডাইরেক্টলি সবাই আশা করে রেখেছিলেন 2জনের মধ্যে কথা হবে, তারপর দ্রুত একটা মানে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত। আজকে যেটা হয়নি এবং হয়নি এটার জন্য আমাদের যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ট্রাম্প সাহেব পুতিনের কোনো সমালোচনা করেননি। তিনি বলেছেন যে এইটা মানে রাশিয়া এগ্রি করেছে যে তাৎক্ষণিকভাবে যত দ্রুত সম্ভব আলোচনায় বসার জন্য দুই পক্ষই তিনি তাদের সাথে আলোচনা বসতে রাজি আছেন। তাও খুব সিনিয়র পর্যায়ে, রাষ্ট্রপতি পর্যায়ে এই ধরনের কিছু না, মানে এইটা মিটিং করবেন, তাদের অনেক বক্তব্য আছে, রাশিয়ার অনেক কিছু আছে। এবং আপনি এটা বলেছেন যে রাশিয়া মানে যে কেন এটা বিলম্বিত করছে, এইটা তারা প্রকাশ করেনি না। রাশিয়া ডে 1 থেকে, যুদ্ধের আগে থেকে, শুরু হওয়ার আগে থেকে, যুদ্ধ যখন হয়েছে সাম্প্রতিককালে লেটেস্ট কথাও তাদের বক্তব্য একটা, সেটা হচ্ছে যে ইউক্রেন আপনার ন্যাটোতে জয়েন করতে পারবে না। ইউক্রেনের সেনাবাহিনী সামরিক শক্তি সীমিত রাখতে হবে। ইউক্রেন মোটামুটি ভাবে ভারতে যেরকম ভুটান তাদের একটা তাবেদার রাষ্ট্র হয়ে থাকবে, তাদের সাথে মোটামুটি যোগাযোগ মতো তাদের অনুমোদন নিয়ে বলতে গেলে এইভাবেই কথা তিনি মানে তার রাষ্ট্র পরিচালনা করতে হবে। ফলে তারা আগেও কয়েক বছর আগেও সে মানে এই চেষ্টাই করেছিলেন। পরবর্তীতে পুতিনপন্থী রাশাপন্থী একজন রাষ্ট্রপতি, তার বিরুদ্ধে যখন দেশে অনেক মানে মানে গণ অভ্যুত্থান হলো, গণ বিস্ফোরণ হলো, তিনি পালিয়ে চলে গেছিলেন রাশাতে। এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, রাজধানীতে যেখানে বিরাট একটা মানে মাঠ আছে যেখানে এই মিটিং গুলো হয়েছে, লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছেন, সেটাকে তাদের ভাষা ময়দান বলে। কারণ একসময় তারা মানে
যে ওসমানিয়া সাম্রাজ্যের অধীনে ছিল, ওইটা টার্কিশ এবং ফার্সি ভাষা থেকে না মেদান, ওই ময়দান, সেই ময়দানের গণবিস্ফোরণের পরে পালিয়ে গেছিল। ফলে এইগুলা তাদের তাবেদার রাষ্ট্র হতে হবে, এবং যে সমস্ত এলাকা অলরেডি দখল করে ফেলেছে সেই এলাকাকে দখল পুরোপুরি করার আগেই রাশার পার্লামেন্ট তাদের নিজের অন্তর্ভুক্ত এলাকা বলে ঘোষণা করেছে, সেগুলা মেনে নিতে হবে। আরো কিছু এলাকার উপরে তাদের আছে অলরেডি 20%-এর 22% সম্ভবত দখল করা আছে। এই ছাড়া আরো কিছু অংশের উপরে তাদের একদম ডেফিনিটিভ দায়িত্ব দাবি আছে, সেগুলো ছেড়ে দিতে হবে। এবং আপনি বাকি যেটা বললাম, প্রায় তাবেদার রাষ্ট্রের ভূমিকা তাদেরকে এইটা না হলে মানবে না। কিছু কিছু ক্ষেত্রে হয়তো শেষ পর্যন্ত কিন্তু ন্যাটোতে জয়েন করতে পারবে না, এবং তাদের সামরিক বাহিনী এগুলা লিমিটেড রাখবে। এই যে আলাপ আলোচনা হয়েছে, এই কথাগুলো যে তারা এর আগে বলেনি, ট্রাম্প সাহেব নিশ্চয়ই জানতেন। তার এইড এবং তার প্রতিনিধি যে বারবার পুতিনের সাথে গিয়ে দেখা করেছেন, কয়েকবার, সম্ভবত 2-3বার হতে পারে দেখা করেছেন, নিশ্চয়ই তিনি এই কথাগুলো বলেছেন। ফলে ট্রাম্প সাহেব পাবলিকলি যাই বলুন না কেন, আমার ধারণা তিনি জানতেন যে এই মিটিং এ পুতিন রাজি হয়ে যাবেন আর তিনি তাদেরকে একদম প্রচন্ড চাপ দেবেন, সেটা হয়নি। এটা একটা কথা। বরং ট্রাম্প সাহেব উচ্ছ্বসিত, তাকে রাশার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের দেশের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যের বিরাট সুযোগ আছে, করলে যুক্তরাষ্ট্রের কর্পোরেশন গুলা, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা প্রচন্ড লাভবান হবে। এইটাকে তিনি ট্রুথ সোশ্যালে একটা স্টেটমেন্ট লিখে তিনি বলেছেন যে এটা একটা বিরাট ব্যাপার হয়ে যাবে। ফলে বাণিজ্যিক ভাবে, অর্থনৈতিক ভাবে যুক্তরাষ্ট্র উপকৃত হবে, এই দিকটা তিনি সকলকে বোঝাতে চাচ্ছেন। কিন্তু যুদ্ধবিরতি রাশার শর্ত ছাড়া ওখানে হয়ে যাবে, অন্তত অনেকাংশে রাশার শর্ত মেনে নিতে হবে, এটা প্রায় অবধারিত বলে মনে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার পর্যালোচনা শুনছিলাম। এবার প্রফেসর ডক্টর মুনির মুস্তফা আলী, আপনার পর্যালোচনা শুনবো। রাশার ব্যাপারে আজকে ট্রাম্প যেটা বলেছেন, তিনি ক্যারেক্টারাইজ করেছেন তার কনভারসেশন পুতিনের সাথে এক্সেলেন্ট হয়েছে, কিন্তু একই সাথে তিনি আবার বলেছেন ইগোজের কথা, যে ইগোজ, এখানে অনেক ইগোজ তিনি দেখেছেন আর কি। সেটাকে আমি মনে করি যে পুতিনের ইগোজ সম্পর্কে সবাই অবহিত, এবং সেটাই হয়তো তিনি দেখেছেন। এখন ট্রাম্প কতটা কি করবেন, উনি অনেকটা করতে পারেন, কিন্তু কতটা কি করবেন এটা বলা খুব মুশকিল। ট্রাম্পের কাছ থেকে, পুতিনের কাছ থেকে খুব বেশি কনসেশন পাওয়া যাবে এটা আমি মনে করি না। এই মোহাম্মদুল্লাহ ভাই যেটা বললেন, যেটা তাদের বরাবরের যে দাবি, সেটা হচ্ছে ইউক্রেন একটা তাবেদার স্টেট হিসেবে থাকবে, তারা তাদের ওই সীমিত সেনাবাহিনী বা নেটওয়ার্কে যোগ দিতে পারবে না, এই সমস্ত শর্ত তার প্রথম থেকে। এবং এই যে অ্যারাউন্ড 20% যে তারা দখল করে আছে, এইগুলো ছেড়ে দিয়ে সে কোনো পিস ট্রিটি করবে এটা আমার মনে হয়। এবং ট্রাম্প এই যে আপনার বাণিজ্যের ব্যাপারে যেটা বললেন, শুধুই যে মানে ইউনাইটেড স্টেটস বেনিফিটেড হবে এই রাশিয়ার বিরুদ্ধে যে স্যাংশন আছে সেগুলো লিড করে, সে কিন্তু পুতিনকেও মোটামুটি মোলা দেখিয়েছেন যে তোমরাও কিন্তু দারুণ ভাবে ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি বেনিফিটেড হবে। এবং সেটা এখন পুতিন কিনবে কিনা আমার সেটা সন্দেহ। কাজেই আবার মনে হয় না। আবার কিন্তু দেখুন, ট্রাম্প কিন্তু এটা বলছে যে যদি তারা এসে সমাধানে আসে, যদি এর সাথে একটা সমঝোতা এসে একটা পিছে আসে, তাহলে সেটা ভালো, আর যদি না আসে তাহলে আপনার সরে আসবে। এই যে এই অপশনটা কিন্তু তিনি রেখে দিয়েছেন। কাজে তার মনে এই সংশয়টা আছে যে এটা হয়তো হবে, এই পিসটা হয়তো হবে না। এবং আমরা গত 20 বছরের উপরে পুতিনকে যেভাবে দেখেছি, তাতে আমার মনে হয় না যে তিনি নমনীয় হবেন। তিনি ওই মানে জায়গার ছেড়ে চলে আসবেন। তার যে আমি যেটা বুঝি, তার যে ড্রিম, তার স্বপ্নটা হচ্ছে আপনার সেই পুরাতন যে সোভিয়েত ইউনিয়ন, সেই সোভিয়েত ইউনিয়নটাকে মানে আবার ফিরিয়ে আনা যায় কিনা। তার একটাই হচ্ছে জমি দখল করা। আপনার সে
ওই যে জর্জিয়ার জমি দখল করেছে, ইউক্রেনের তো করেছে, এবং এগুলো সে ছেড়ে দেবে এটা আমার মনে হয় না, এবং এগুলো ছেড়ে না দিলে আপনার ইউক্রেন রাজি হবে না এই পিছিয়ে। আর ইউক্রেনের পিছনে তো ইউরোপিয়ান ইউনিয়ন আছে, নেটো আছে, তারাও এতে রাজি হবে। কাজেই আমার মনে হয় না যে ভালো কিছু এর থেকে আসবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।